ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে টলম্যানের সাইন লার্নিং থিওরি। এনটিএ নেট আর এডুকেশানে যারা সেট দিচ্ছ বা ওদিকে এডুকেশান যারা নেট দিচ্ছ, বোথ এতেই কিন্তু মানে এই টপিকটা রয়েছে। লার্নিং থিওরিজগুলোর মধ্যে কিন্তু টলম্যানের সাইন লার্নিং থিওরিটা রয়েছে। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা থিওরি। আর নেট সেট ছাড়াও সিটেটের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, সিটেটের ক্ষেত্রেও কিন্তু লার্নিং থিওরিজগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। সিটেটেও কিন্তু এই সাইন লার্নিং থিওরি থেকে কিন্তু প্রশ্ন আসে। যাই হোক, শুরু করছি। এডওয়ার্ড টলম্যানের এই সাইন লার্নিং থিওরি, এডওয়ার্ড টলম্যান একজন আমেরিকান সাইকোলজিস্ট ছিলেন। তিনি কিন্তু মেনলি তার যে লার্নিং থিওরি, সেখানে কিন্তু তিনি বিহেভিয়ারিজমের যে মূল কথা সেটাকে কিন্তু তিনি ওখানে পুরোপুরি রিজেক্ট করেছেন। তার অ্যাকর্ডিং লার্নিংটা হচ্ছে সম্পূর্ণ পারপাস ওরিয়েন্টেড, রাদার দ্যান রেসপন্স ওরিয়েন্টেড। লার্নিং হচ্ছে সম্পূর্ণ পারপাস বা গোল ওরিয়েন্টেড। আর বিহেভিয়ারিজমে কী বলা হয়েছিল? বিহেভিয়ারিজমে কিন্তু শেখার ক্ষেত্রে বলা হয়েছিল কিন্তু এসআর কানেকশনের কথা অ্যাজ ওয়েল অ্যাজ রিইনফোর্সমেন্টের কথা। এসআর কানেকশন মানে বিহেভিয়ারিজমে যেটা বলা হয়েছে যে লার্নিংয়ের ক্ষেত্রে স্টিমিউলাস রেসপন্স, মানে বাইরে থেকে আমি একটা স্টিমিউলাস প্রোভাইড করলাম, তার এগেনস্টে রেসপন্স করার মাধ্যমে আমরা কিছু শিখি। এই জিনিসটাকেই কিন্তু টলম্যান পুরোপুরি রিজেক্ট করেছিলেন। তার মতে কিন্তু আমাদের যেটা আমরা শিখি সেটা সম্পূর্ণই কিন্তু গোল ওরিয়েন্টেড বা পারপাস ওরিয়েন্টেড। আচ্ছা, তিনি যে টার্মটা ইউজ করেছিলেন সেটা হচ্ছে গিয়ে তিনি একটা মানে টার্মকে আবিষ্কার করেছিলেন, এটা কগনিটিভ ম্যাপ। কগনিটিভ ম্যাপ জিনিসটা কি দেখিনি আমরা। কগনিটিভ ম্যাপ is an internal representation of external environmental features or landmark. তাহলে কগনিটিভ ম্যাপ কি? কগনিটিভ ম্যাপ ইজ অ্যান ইন্টারনাল রিপ্রেজেন্টেশন অফ এক্সটার্নাল এনভায়রনমেন্টাল ফিচার্স অর ল্যান্ডমার্ক। মানে কগনিটিভ ম্যাপ বা যেটা আমরা মাথায় ম্যাপটা প্রস্তুত করছি সেটা হচ্ছে আমাদের বাইরে থেকে পাওয়া বিভিন্ন জিনিসের আভ্যন্তরীণ রিপ্রেজেন্টেশন। মানে এটাকে যদি আমি বোঝাই, যেমন আমরা যদি যখন কোথাও ঘুরতে যাচ্ছি বা আমরা কোনো কলেজে ভর্তি হচ্ছি, তো কলেজে ভর্তি হওয়ার সময় কি হচ্ছে, আমাদের কিন্তু একটা যখন আমরা প্রথম কলেজে ঢুকে কলেজের প্রথম গেট পার করে গিয়ে একটা মূর্তি দেখতে পাবো, বা মূর্তি তারপরে এগিয়ে গিয়ে ডান দিকে গেলে পরে বড় হলঘর পার করে গেলে পরে আমি একটা ল্যাব দেখতে পাবো। এইটাকে একটা মেন্টাল ইমেজ আমার মাথার মধ্যে কিন্তু তৈরি হয়ে গেল, যে বাইরে থেকে বিভিন্ন আমি জিনিসগুলো দেখলাম, সেগুলো দেখে আমার ভেতরে একটা ম্যাপ তৈরি হয়ে গেল। এই জিনিসটাকেই বলা হচ্ছে কগনিটিভ ম্যাপ। কগনিটিভ ম্যাপ ইজ অ্যান ইন্টারনাল রিপ্রেজেন্টেশন অফ এক্সটার্নাল এনভায়রনমেন্টাল ফিচার্স আর ল্যান্ডমার্ক। ওই যে ল্যান্ডমার্ক, বাইরে যে বিভিন্ন এক্সটার্নাল জিনিসগুলো আমি দেখছি, যে এখানে একটা মূর্তি হবে, ডান দিকে গেলে একটা হলঘর পার করে আমি ল্যাবরেটরি দেখতে পারবো, এই জিনিসগুলো আমার মনের মধ্যে গেঁথে যাচ্ছে এবং একটা ম্যাপের মতো তৈরি হয়ে যাচ্ছে। এই জিনিসটাকেই বলা হচ্ছে কগনিটিভ ম্যাপ। তো টলম্যান বলেছিলেন যে কোনো কিছু শেখার জন্যে কিন্তু এই কগনিটিভ ম্যাপটা তৈরি হওয়া কিন্তু বা এই কগনিটিভ ম্যাপের কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ইচ ইন্ডিভিজুয়াল অ্যাক্টস অ্যাকর্ডিং টু হিজ কগনিটিভ ম্যাপিং। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কিন্তু তার কগনিটিভ ম্যাপিং এর অ্যাকর্ডিং কিন্তু শেখে, হুইচ দে অ্যাকোয়ার ইন দ্য ফর্ম অফ সিগনাল ফ্রম দ্য এনভায়রনমেন্ট। দ্যাট মিনস হি অর শি কুড ইউজ দিস সিগনাল হুইচ হেল্প দেম টু মেক এ মেন্টাল ইমেজ অর কগনিটিভ ম্যাপ টু গেট দ্য গোল। তাহলে আমার টার্গেট হচ্ছে যে আমার প্রথম দিন আমি ফার্স্ট ইয়ারের প্রথম ক্লাসে যাব, আমার প্রথম অনার্সের যে আমার ক্লাসটা অ্যাটেন্ড করতে হবে সেটা যে জায়গায় হবে, সেই জায়গাটা হচ্ছে আমার গোল। যে আমার অনার্সের আমার ফার্স্ট ইয়ারের প্রথম ক্লাস আজকে, তো অনার্সের ক্লাসটা আমার যে ঘরে হবে সেই জায়গাটা পৌঁছানোটা হচ্ছে আমার প্রথম টার্গেট, সেটা হচ্ছে আমার পৌঁছানোটা হচ্ছে আমার গোল। তো ওই গোল অবধি যাওয়ার জন্য আমি একটা কগনিটিভ ম্যাপ কিন্তু আমার ব্রেনে তৈরি হয়ে গেল। মানে আমি প্রথমে কলেজে ঢুকে গেট পার করে ভেতরে গেলাম, একটা মূর্তিটাকে ছাড়িয়ে আরেকটু এগোলে ডান দিকে একটা হলঘর পার করে ল্যাবরেটরি, তারপরে গিয়ে আমার ক্লাসরুম যেখানে আমি প্রথম ক্লাসটা করব। তো ওই গোলে পৌঁছাবার আগে এই যে বিভিন্ন যে ল্যান্ডমার্কগুলো আমি পার করে গেলাম, এটা কিন্তু আমার মনে একটা ইমেজ তৈরি হয়ে গেল, একটা ম্যাপিং হয়ে গেল। সেই ম্যাপিংয়ের অ্যাকর্ডিং কিন্তু আমি ফাইনালি আমার গোলে গিয়ে পৌঁছলাম। তো এডওয়ার্ড টলম্যান এইটাকেই সাইন লার্নিং বলেছেন, যে আমরা যে জিনিসটাই শিখি সেটা কিন্তু আমাদের কগনিটিভ ম্যাপের অ্যাকর্ডিং শিখি। মানে আগে আমাদের মনের মধ্যে সেই ছকটা তৈরি হয়ে যায়, তার অ্যাকর্ডিং কিন্তু আমরা যে কোনো জিনিসটা কিন্তু শিখি বা আমাদের গোলে কিন্তু আমরা পৌঁছাই। আচ্ছা, তিনি আরেকটা খুব ইম্পর্টেন্ট টার্ম এই সাইন লার্নিং থিওরি সময় মানে একটা ইম্পর্টেন্ট টার্ম ইউজ করছে, ল্যাটেন্ট লার্নিং বা ডরম্যান্ট লার্নিং। ল্যাটেন্ট মানে কি? ল্যাটেন্ট মানে হচ্ছে ঘুমন্ত বা ডরম্যান্ট, যেটা আমি বলছি। হি ওয়ার্কড অন ল্যাটেন্ট লার্নিং হুইচ ইজ এ টাইপ অফ লার্নিং
which is a type of learning that remains dormant for a considerable length of time. It is a type of learning which is not apparent in the learner's behavior at the time of learning, but which manifests later when a stable motivation and circumstances appear. তো ল্যাটেন্ট লার্নিং এই জিনিসটা কিন্তু, এই টার্মটা কিন্তু টলম্যান আবিষ্কার করেছিলেন। তার মতে ল্যাটেন্ট লার্নিং হলো এমন একটা শেখা, যে শেখাটা আমাদের মানে অনেক দিন অবধি সেই শেখাটা একটা ঘুমন্ত অবস্থায় রয়েছে, আমার দরকার হচ্ছে না সেই শেখাটার বহিঃপ্রকাশ ঘটানো, কিন্তু যখন সিচুয়েশান আসছে তখন কিন্তু সেটা আমার বিহেভিয়ারে প্রকাশ পাচ্ছে, এবং সেটাকে কিন্তু আমি কোনো একটা সিচুয়েশানকে ওভারকাম করবার জন্যে কিন্তু আমি সেই আমার লার্নিংটাকে আমি ইউজ করছি। সাপোজ আমি ক্যারাটে জানি, কিন্তু জানি আমি শিখেছি, আমার ছোটোবেলায় ভালো লেগেছিলো বা আমার বাড়ির লোক আমাকে ভর্তি করে দিয়েছিল, যাই হোক যে কোনো কারণেই হোক আমি ক্যারাটেটা শিখেছি, কিন্তু সেটা কোনোদিনও বহিঃপ্রকাশ ঘটাবার আমার সময় বা সুযোগ আসেনি। সেটা ল্যাটেন্ট অবস্থা বা ডরমেন্ট অবস্থায় আমার মধ্যে কিন্তু রয়েছে। আমি শিখেছি, সেটা শেখাটা রয়েছে, বাট সেটা কোনোদিন বহিঃপ্রকাশ ঘটায়নি। বা আদার বলতে পারি আমি কোনো রান্না শিখেছি, আমি একটা কেন বেশ কয়েকটা রান্নাই শিখেছি, সেই রান্নাটা কোনোদিনও আমার সেটা ডরমেন্ট অবস্থাতেই রয়েছে, মানে শিখে রেখেছি, কোনোদিন আমার সেটা ইউজ করবার সিচুয়েশান অ্যারাইজ হয়নি। এবার দেখা গেল যে বাড়িতে একদিন দেখা গেল কেউ নেই, মা বাবা কেউ বাড়িতে নেই, তো আমাকে খেতে হবে, আমার খুব খিদে লেগেছে। তখন আমি ভাবলাম যে আমি তো রান্না শিখেছি, তাহলে আমি এই ডিশটাকে আমি রান্না করি, করে আমার খিদেটাকে আমি মেটাই, কারণ বাড়িতে কেউ নেই, আমি কোথায় খাবার আনতে যাবো। তো তখন আমি রান্না করলাম, রান্না করে আমি আমার নিজের ক্ষুধা নিবৃত্তি করলাম। এটাকেই বলা হচ্ছে ল্যাটেন্ট লার্নিং, যে টাইমে আমি শিখছি সেই টাইমে আমার বিহেভিয়ারে সেটা প্রকাশ পাচ্ছে না, কিন্তু সেই শেখাটা আমার মধ্যে সুপ্ত অবস্থায় বা ডরমেন্ট অবস্থায় বা ঘুমন্ত অবস্থায় রয়েছে। সিচুয়েশান যখন অ্যারাইজ করলো যে সেটাকে আমার ব্যবহার করতে হবে, তখন সেই জিনিসটাকে কিন্তু বা সুইটেবল কোনো মোটিভেশন যখন আমি পেলাম, তখন কিন্তু সেই জিনিসটাকে কিন্তু আমি সেই লার্নিংটাকে কিন্তু আমার ইউজ করলাম, এবং আমি কিন্তু সেই সিচুয়েশানটাকে ওভারকাম করতে কিন্তু আমি সক্ষম হলাম। মানে আমি শিখে রেখেছি, শেখাটার আমি বহিঃপ্রকাশ ঘটাইনি, যখন আমার প্রয়োজন হলো তখন আমি বহিঃপ্রকাশ ঘটানোর মাধ্যমে কিন্তু কোনো একটা সমস্যার সমাধান করলাম। এই ধরনের শেখাকেই বলা হচ্ছে ল্যাটেন্ট লার্নিং। এবার টলম্যানের মেজের এক্সপেরিমেন্টটা দেখলে এই জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার হবে। টলম্যানের মেজের এই এক্সপেরিমেন্টটা খুবই একটা ফেমাস এক্সপেরিমেন্ট টলম্যানের। এটা হচ্ছে যে স্টার্টিং পয়েন্ট, উনি 3 সেট ইঁদুর নিয়ে কিন্তু এই অনেকগুলো ওনারা পরীক্ষা করেছিলেন, তার মধ্যে এই ইঁদুরের এই টলম্যানের এই র্যাটের যে এক্সপেরিমেন্টটা, মেজ এক্সপেরিমেন্ট, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা এক্সপেরিমেন্ট। 3 সেট ইঁদুর কিন্তু নিয়ে ওনারা এই এক্সপেরিমেন্টটা শুরু করেছিলেন। প্রথম এখান থেকে ইঁদুরটা প্রথমে ঢুকবে, এই ত্রিভুজগুলো হচ্ছে দরজা, আর এই কালো কালো ডট ডট ডটগুলো হচ্ছে পর্দা। এবার ইঁদুরগুলো ঢুকে এবার এখান থেকে নিজেদের রাস্তা খুঁজে নিয়ে ফাইনালি তারা এই ফুড বক্সের কাছে পৌঁছাবে নিজেদের ফুডটা পাওয়ার জন্য। এবার এটা পৌঁছানোর ক্ষেত্রে কি কি বাধা আসতে পারে বা কোন সেটকে কীভাবে ট্রেন করা হয়েছে সেটাই আমরা দেখব। ইন দেয়ার স্টাডি 3 গ্রুপস অফ র্যাট হ্যাড টু ফাইন্ড দেয়ার ওয়ে অ্যারাউন্ড এ কমপ্লেক্স মেজ। এই স্টাডিতে 3টে ইঁদুরের গ্রুপ নেওয়া হয়েছে, যাদের এই কমপ্লেক্স মেজের মধ্যে দিয়ে নিজেদের রাস্তাকে খুঁজে বার করতে হবে। At the end of the maze, there was a food box. Some group of rat. At the end of the maze, there was a food box. Some group of rat got to eat the food, some did not. And for some rat, the food was only available after 10 days. তো এই যে 3 সেট যে র্যাট নেওয়া হয়েছিল, ইঁদুর নেওয়া হয়েছিল, তাদেরকে এই মেজের মধ্য দিয়ে নিজেদের ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছাতে হবে। এর মধ্যে কেউ কেউ খাবার পাবে, কেউ কেউ খাবার পাবে না, কাউকে একটা সার্টেন টাইমের পর খাবার দেওয়া হবে। এবং এই পরীক্ষার মাধ্যমে আমরা দেখব যে কিভাবে তারা শিখলো। প্রথম দেখব গ্রুপ ওয়ান কারা, এই যে 3 সেট ইঁদুর নেওয়া হয়েছিল তার মধ্যে প্রথম হচ্ছে গ্রুপ 1, যেটা হচ্ছে রিওয়ার্ডেড, যাদেরকে রিওয়ার্ড দেওয়া হয়েছে, মানে তাদের খাবার দেওয়া হয়েছে। 17 দিন এই পরীক্ষাটা হয়েছিল, ডে 1 থেকে 17 অবধি। এই যে প্রথম গ্রুপের যে ইঁদুর ছিল, যতবার তারা ওই মেজের ভেতর দিয়ে লাস্টের দিকে মানে তাদের ফাইনালে পৌঁছাচ্ছিল, ততবার তাদেরকে খাবার দেওয়া হচ্ছিলো, মানে তাদের রিইনফোর্সড করা হচ্ছিল। গ্রুপ 2 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই গ্রুপটাই হচ্ছে গিয়ে মেন গ্রুপ। গ্রুপ 2 এরা হচ্ছে ডিলেড রিওয়ার্ডেড, মানে রিওয়ার্ড দেওয়া হয়েছে বাট দেরি করে। ডে 1 থেকে 10 অবধি কিন্তু এরা যতবার ফাইনালে পৌঁছেছে ততবার কিন্তু এদের বার করে নেওয়া হয়েছে, খাবার দেওয়া হয়নি। 11 দিন থেকে 17 দিনের দিন কিন্তু অবধি যখন এদের আবার ওই মেজের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে, 11th ডে থেকে 17 ডে অবধি যখন তাদের ওই মেজের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে, আবার তাদের কিন্তু প্রত্যেকবার তারা যখন লাস্টে পৌঁছাচ্ছিল তাদের খাবার দেওয়া হচ্ছিলো। মানে ডিলেড রিওয়ার্ড, মানে প্রথমে তাদের খাবার দেওয়া হয়নি 1 থেকে 10 দিন অবধি, কিন্তু 11 থেকে 17 দিনের দিন অবধি কিন্তু তাদের আবার তারা যতবার মেজের লাস্টে এসে পৌঁছাচ্ছিল তাদের খাবার দেওয়া হচ্ছিল।
আর গ্রুপ 3 এদের কোনো খাবার দেওয়া হয়নি, 1 থেকে 17 দিন অবধি এরা কোনোই খাবার পায়নি। রেজাল্ট যদি আমরা অ্যানালিসিস করি তো আমরা এখানে কি দেখব, দ্য ডিলেড রিওয়ার্ড গ্রুপ লার্ন দ্য রুট অন ডেজ 1 to 10 and form a cognitive map of the maze. They took longer to the end of the maze because there was no motivation for them to perform. From the day 11 onwards, they had a motivation to perform, that is food, and reach the end of the box দ্য বিফোর দ্য রিওয়ার্ড গ্রুপ। মানে কি হচ্ছে এখানে, যে এই যে রেজাল্টটা যদি আমরা অ্যানালিসিস করি তাহলে আমরা দেখব যে এই যে যারা ডিলেড রিওয়ার্ড গ্রুপ ছিল এদের 1 থেকে 10 দিন অবধি ইঁদুরগুলো ওই মেজের মধ্য দিয়ে কোথা দিয়ে ঢুকতে হবে কোথা দিয়ে বেরোতে হবে সেটা কিন্তু তারা শিখে গেছে, কিন্তু তারা খুবই ঢিলেমির সাথে সেটা করছে, মানে তাদের ইচ্ছা নেই, কারণ জানে যে তারা লাস্ট অবধি গিয়ে কিছু পাবে না। কিন্তু যখন থেকে তাদের 11 দিন থেকে 17 দিন অবধি যখন থেকে তাদের রিওয়ার্ড দেওয়া শুরু হলো তখন থেকে দেখা গেল যে ইঁদুরগুলো খুব তাড়াতাড়ি কিন্তু তাদের ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছে যাচ্ছে, কারণ তারা জানে যে লাস্টে পৌঁছালে তারা সেখানে গিয়ে খাবার পাবে। মানে কি এখানে কি হচ্ছে যে কগনিটিভ ম্যাপ তার তৈরি হয়ে যাচ্ছে, কিন্তু তার মধ্যে যেহেতু কোনো মোটিভেশন নেই, যেহেতু সে জানে কোনো খাবার পাবে না, তার মধ্যে কিন্তু সেই তাড়াতাড়ি পৌঁছাবার সেই তাগিদটা নেই। যখন থেকে তাকে সেই খাবারটা প্রোভাইড করা হলো তখন থেকে কিন্তু সে কিন্তু তার ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছানোর তাগিদ কিন্তু তার মধ্যে আরও বেড়ে গেল। মানে রিওয়ার্ড গ্রুপ যারা প্রথম থেকে খাবার পাচ্ছিল তাদেরও আগে কিন্তু এরা লাস্টে ফাইনাল ডেস্টিনেশনে কিন্তু পৌঁছে গেল। মানে যখন 1 থেকে 10 দিন অবধি এদের কোনো খাবার দেওয়া হচ্ছিল না, না খাবার দেওয়া সত্ত্বেও কিন্তু এদের কগনিটিভ ম্যাপ মানে মেজের কোথার থেকে ঢুকে কোথা দিয়ে বেরোতে হবে সেই কগনিটিভ ম্যাপটা কিন্তু তৈরি হয়েছে, মানে ল্যাটেন্ট লার্নিং হচ্ছে, লার্নিং তারা হচ্ছে, তারা শিখে রেখেছে কোথা দিয়ে কীভাবে ঢুকতে হবে বেরোতে হবে, কিন্তু সেটা প্রকাশ পায়নি, মানে খুব ধীরে ধীরে প্রকাশ পেয়েছে। বাট যখন থেকে 11তম দিনের থেকে যখন থেকে তাদের খাবার প্রোভাইড করা হলো তখন থেকে কিন্তু দেখা গেল তারা খুব দ্রুততার সাথে কিন্তু একদম ওই মেজের ফাইনাল এন্ডে কিন্তু পৌঁছাচ্ছে। তাহলে কনক্লুশন কি? This shows that between stimulus and response, a process was occurring in the brain of rat by which they were actively processing information in their brain by mentally using their cognitive map which they had latently learned. তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি this shows that between stimulus and response a process was occurring. এই যে স্টিমিউলাস আর রেসপন্স এর মাঝে কিন্তু একটা প্রসেস হচ্ছে কিন্তু তাদের ব্রেনের মধ্যে, যেটাকেই কিন্তু বলা হচ্ছে কগনিটিভ ম্যাপ। মানে তাদেরকে এরম কোনো কিন্তু ইঁদুরগুলোকে মেজের মধ্যে ছেড়ে দেওয়া হলো, তারা তাদের মতন ঘুরে 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 ফাইনালে কিন্তু পৌঁছাচ্ছে, এরম যে না যে তারা শুরু থেকেই খাবারের উদ্দেশ্যেই ঘুরে বেড়াচ্ছে। প্রথমে তাদের ওখানে ছেড়ে দেওয়া হলো, তারা শিখে গেছে, কগনিটিভ ম্যাপ কিন্তু তাদের ব্রেনে তৈরি হয়ে গেছে যে এখান থেকে ঢুকতে হবে এখান থেকে বেরোতে হবে এই, কিন্তু তাদের মধ্যে সেই মোটিভেশনটা ছিল না। যখন থেকে তাদের মধ্যে ওই খাবারটা তাদের প্রোভাইড করা হলো তাদের ওই ল্যাটেন্ট লার্নিংটা কিন্তু প্রকাশ পেলো, মানে তারা খুব ফাস্ট আর কি মেজের মধ্যে দিয়ে গিয়ে ফাইনাল এন্ডে পৌঁছালো, কারণ জানে ফাইনালে পৌঁছে তারা খাবার পাবে। তাই সেটাই বলা হচ্ছে যে স্টিমিউলাস আর রেসপন্সের মাঝে কিন্তু তাদের ব্রেনে একটা প্রসেস হচ্ছে যেটাকে বলা হচ্ছে কগনিটিভ ম্যাপ তৈরি হচ্ছে, যে মেজের ভেতরে কোথা দিয়ে ঢুকতে হবে কোথা দিয়ে বেরোতে হবে, এবং যেটা ল্যাটেন্ট অবস্থায় রয়েছে নির্দিষ্ট সময় কিন্তু তাদের সেই ল্যাটেন্ট লার্নিংটা কিন্তু তাদের বিহেভিয়ারে প্রকাশ পাচ্ছে। অর্থাৎ খুব তাড়াতাড়ি যখন তারা 11তম দিনের দিন যখন আসলো তারা কিন্তু খুব তাড়াতাড়ি 11 থেকে 17তম দিন কিন্তু খুব তাড়াতাড়ি ফাইনাল এন্ডে মেজে পৌঁছালো, কারণ তারা জানে সেখানে পৌঁছে কিন্তু তারা তাদের খাবারটা পেয়ে যাবে। তাহলে এটাই বোঝা যাচ্ছে যে স্টিমিউলাস রেসপন্সই শুধু নয়, কগনিটিভ ম্যাপ কিন্তু আমাদের কোনো কিছু শেখার পেছনে কিন্তু দায়ী। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। থ্যাংক ইউ।